আমি মোহাম্মদ মেহেদী হাসান, লেখক, আরসিসি সিভিল ইঞ্জিনিয়ারিং রিটেন অ্যানালাইসিস এবং আরসিসির সকল বইগুলো পাশাপাশি কর্মরত আছি পায়রা থার্মাল পাওয়ার প্লান্ট অর্থাৎ পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে, যেটা পটুয়াখালীতে অবস্থিত, বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে উপসহকারী প্রকৌশলী সিভিল হিসেবে। তো আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের রেলওয়ের পরীক্ষা হচ্ছে 28 জুন। তো এই পরীক্ষার বিস্তারিত সিলেবাস পাশাপাশি আপনাদের 7 নাম্বার টপিকসটা যদি ভালো মতো না বুঝেন, ভালো মতো পরীক্ষার হলে গেলেও পরীক্ষা দিতে পারবেন না যদি ভুল করেন। 7 নাম্বার প্লাস 8 নাম্বার টপিকসটা আমরা বুঝাই দিব, অর্থাৎ আজকে নোটিশের মধ্যে 7 এবং 8 বিস্তারিত আপনার চয়েসটা আপনি কিভাবে দিবেন, যেটা চয়েসটা কিভাবে দিবেন এইটা বিস্তারিত বুঝাই দিব। পাশাপাশি আমাদের প্রি লিস্ট সিলেবাস এবং রিটেনের সিলেবাস এবং পাশাপাশি হচ্ছে একদম শর্ট সাজেশনটা দিয়ে দিব, যেহেতু আমাদের পরীক্ষা হাতে সময় আছে অনলি 31 দিন। সো পড়াশোনা করার মতো 32 দিন সময় আছে। এই সময়ের মধ্যে কিভাবে, সো আমার মনে হয় যে যাদের রেলের পরীক্ষা আছে কে কয়টা পদে আবেদন করছেন একটু আমাকে কমেন্ট করেন। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করেন, যাতে এই ভিডিও থেকে সব একদম ক্লিয়ার হয়ে যায়। এবং সবাইকে রিকোয়েস্ট করব কৃপণতা বাদ দিয়ে ভিডিওটা একটু শেয়ার করে দেওয়ার জন্য, কারণ রেলের পরীক্ষা আবেদন করছে 20,000-এর উপরে ছাত্র সিভিল থেকেই। সো আমার মনে হচ্ছে ভিডিওটা সবার জন্য দেখা জরুরি। পাশাপাশি আমাদের এই ভিডিওটা সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, পাওয়ার সবার জন্যই জরুরি, কারণ প্রিলি পরীক্ষা সবার একই সিলেবাসে হবে। এবং এই 7 নাম্বার পদটা যদি আপনি না বুঝেন, 7 নাম্বার নোটিশের টপিকটা যদি না বুঝেন, তাহলে সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন না, পরীক্ষার হলে অংশগ্রহণ করতে পারবেন না যদি কোনো কারণে আপনার ভুল হয়। সো আমি একটু ক্লাসের লিঙ্কটা আমাদের সবগুলো গ্রুপে দিয়ে দিচ্ছি, আর সবাই একটু লাইভটা শেয়ার করে দেব। সবাই লাইভটা শেয়ার করে কমেন্ট বক্সে একটু ওকে লিখে দিব, এবং কে কোন পলিটেকনিক থেকে জয়েন করতেছেন একটু কমেন্ট করে জানান। কে কোন পলিটেকনিক থেকে জয়েন করতেছেন একটু কমেন্ট করে জানান। আমাদের লাইভে আজকে 100+ স্টুডেন্ট আসলে আমরা লাইভটা শুরু করব। কতজন লাইভে অ্যাড হয়েছে আমাদের, আপনারা একটু কে কোন পলিটেকনিক থেকে জয়েন করতেছেন এটা জানাবেন। কারো কোনো প্রশ্ন যদি থাকে সেটাও আমাদেরকে জানাবেন, যেন আজকের লাইভটা কারো মিস না হয়। কারণ হচ্ছে যে সবার এই বিষয়গুলো জানা জরুরি, কারণ আপনি যদি এই বিষয়গুলো না জানেন তাহলে দেখা যাবে যে পরীক্ষার হলে ভালো একটা প্রস্তুতি থাকার কারণে আপনি বাদ পড়ে যাচ্ছেন। আমি প্রথমে একদম প্রিলি থেকে শুরু করব, এরপরে 7 নাম্বার যে পদটা আছে আমাদের নোটিশের, আজকে 7 নাম্বারের যে বিষয়টা এইটা নিয়ে আপনাদেরকে একদম ডিটেইলস সুন্দর মতো বুঝাই দেব, কারো টেনশন নাই। কারণ ইতিপূর্বে এইভাবে আরো নোটিশ দেওয়া হয়েছে, যে সময় হয়তো অনেকে পরীক্ষা দেন নাই, কিন্তু এখন তো আপনাদের পরীক্ষা যেহেতু দিতে হচ্ছে, সো সেই জায়গা থেকে আপনাকে একটা সম্মুখ ধারণা অবশ্যই রাখতে হবে। আচ্ছা, আমরা লাইভটা শুরু করি। আচ্ছা, প্রথমে কি আমি সিলেবাস তো অলরেডি বোঝা হয়েছেই, তার মধ্যে আমি একটু শর্টকাট বুঝাই দিই, যদিও সিলেবাসটা অনেকের বোঝা হয়েছে, তারপরে একটু শর্টকাট বুঝাই দিই কেমন, অল্প সময়ের মধ্যে। এরপরে যেটা আপনারা সবাই সারাদিন কমেন্ট করছেন সেটাও বুঝাবো, কোনো টেনশন নেই। আমি একটু আপনাদের এখন লাইভে চলে যাচ্ছি। আচ্ছা, আপনারা আজকে ক্লাসে কি কি কমেন্ট করছেন, কার কি প্রবলেম, আমি এগুলো একটু পড়ি আগে। চাকরি কনফার্ম, বাবা রসায়ন থেকে কি ধরনের প্রশ্ন ভাই, পরীক্ষা কি জুনিয়র ইনস্ট্রাক্টরের মতোই হবে? আমি জেনারেল ম্যাথে খুব দুর্বল, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ। আচ্ছা, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের
এই টপিকস গুলো আপনাদের একটু প্রবলেম, এটা নিয়ে কমেন্ট করছেন। আরো কারো কোনো কমেন্ট থাকলে আমাকে করতে পারেন, আমি কমেন্ট গুলো পড়ার পরে একবারে শুরু করব। দেখেন প্রথমে একটু আসে, একদম জিরো লেভেল থেকে শুরু করি। 100 মার্কের পরীক্ষা, সময় হচ্ছে 1 ঘন্টা। প্রত্যেকটা ভুল উত্তরের জন্য 0.5 নাম্বার কাটা। হ্যাঁ, 0.5 হচ্ছে নেগেটিভ মার্ক। নেগেটিভ মার্ক নিয়ে একদিন বিস্তারিত শুধু নেগেটিভ মার্কিং এরই একটা ক্লাস নিব। 0.5 নেগেটিভ মার্ক। তো এখানে আমাদের প্রিলি পরীক্ষা হবে 100 নম্বরে, বাংলা দ্বিতীয়, গ্রামার এবং প্লাস সাহিত্য থেকে 20 মার্ক, ইংরেজি থেকে 20 মার্ক, জিকে মানে হচ্ছে বাংলাদেশ বিষয় এবং আন্তর্জাতিক থেকে 20 মার্ক। টোটাল হচ্ছে কত মার্ক? 60 মার্ক। আচ্ছা, এরপরে এখানে 40 মার্ক হচ্ছে ফিজিক্স থেকে 13, রসায়ন থেকে 13 এবং ম্যাথ থেকে কত? সাধারণ গণিত থেকে 14। টোটাল হচ্ছে কত মার্ক? 40 মার্ক। এই টোটাল 100 মার্কের একটা প্রিলি পরীক্ষা হবে। এই প্রিলি পরীক্ষা যারা পাস করবে তারা রিটেন পরীক্ষা দিতে পারবে। তো এইটা গেল স্বাভাবিক কথা। এখন কথা হচ্ছে যে ভাইয়া এইটা নিয়ে সবার একটু প্রবলেম, তো আমি এইটাতে চলে যাচ্ছি। আর এর আগে একটু বলে দিচ্ছি, তাহলে আমরা এই যে 60 মার্কের একটা প্রস্তুতি, আমি আরো বলি, এই 60 মার্কে অবশ্যই আপনাকে ভালো করতে হবে। এইটা হলো আপনার প্রিলিতে পাস করার জন্য। এতদিন এই বিষয়গুলোর সাথে আপনারা পরিচিত, এইগুলাতে সবারই একটা দুর্বলতা আছে। তো এইগুলাতে ভালো করার জন্য সাধারণত যে কোনো পরীক্ষাকে আমরা 3টা ক্যাটাগরিতে ভাগ করি। আমি ব্যক্তিগতভাবে এই পরীক্ষাগুলোতে ভালো করার জন্য, এই 60 মার্কে ভালো করার জন্য আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে বিপিএসসি, যেটা আমি ওই দিনও বলছি 2013 থেকে 2025 বিগত সাল নন ডিপার্টমেন্ট অল টেকনোলজি। অল টেকনোলজি বলতে কি বুঝাইতেছি? আপনাকে, আপনি যেই ডিপার্টমেন্টেরই ছাত্র হন না কেন, আপনাকে সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রোমেডিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, পাওয়ার, মানে সকল টেকনোলজি, সিভিলের ছাত্ররা ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, মানে বিপিএসসি তে পরীক্ষা হয়েছে নন ডিপার্টমেন্ট, মানে যে প্রশ্ন গত বছর ইলেকট্রিক্যাল আসছে সেটা এবার সিভিলে আসতে পারে। সো আপনাকে 2013 থেকে 2025 বিগত সালের নন ডিপার্টমেন্ট অল টেকনোলজি, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, পাওয়ার, নন ডিপার্টমেন্টের যত প্রশ্ন হয়েছে, এই যে এই 60 মার্কের মধ্যে যত প্রশ্ন হয়েছে, এই সবগুলা প্রশ্ন একদম সলভ করতে হবে 100%। আপনাকে মিনিমাম চেষ্টা করতে হবে 90 থেকে 100টা প্রশ্ন, 100টা বিপিএসসি নন ক্যাডার প্লাস হচ্ছে ক্যাডার। ইঞ্জিনিয়ারিং সেক্টরের যে পরীক্ষাগুলো হয়, ইঞ্জিনিয়ারিং সেক্টর কি সহকারী প্রকৌশলী প্লাস উপসহকারী প্রকৌশলী, এই ধরনের মিনিমাম 90 থেকে 100টা প্রশ্ন আপনাকে সলভ করতে হবে। এটা একদম মিনিমাম 90 থেকে 100টা প্রশ্ন। টার্গেট নেন যে 100 বিগত সালের বিপিএসসি প্রশ্ন সমাধান করবেন। এইখান থেকে কি পরিমাণ কমন পাবেন পরীক্ষার হলে বুঝতে পারবেন। 2 নাম্বার হচ্ছে বিসিএস কোয়েশ্চন ব্যাংক। কোয়েশ্চন ব্যাংক সলভ করতে হবে, এইটার কোনো ছাড় নাই, করতেই হবে। 3 নাম্বার হচ্ছে মেইন বুক। মেইন বুক বলতে আমি যেটা বারবারই বুঝাই, যারা এতদিন ননের জন্য যেই বইটাই পড়ছেন সেটাই তার মেইন বুক। যেমন যারা প্রফেসরের ডাইজেস্ট করছেন তাদের জন্য এটাই হচ্ছে এখন রিভাইজ করবেন। এখান থেকে বাংলাদেশ বিষয়, আন্তর্জাতিক, বাংলাদেশ সাহিত্য, ইংরেজি এগুলো রিভাইজ করবেন। যারা এতদিন এমপি3 পড়ছেন তারা এমপি3 রিভাইজ করবেন, মানে যে যে বইটা পড়ছেন। যারা অগ্রদূত পড়ছেন তারা অগ্রদূত রিভাইজ করবেন। তো এই 3টা ক্যাটাগরি আমি এটা নিজের জিম্মাদারি নিয়ে বলতেছি, ইনশাআল্লাহ এই 3টা ক্যাটাগরি কোনো একজন ছাত্র যদি পরীক্ষার হলে এই 60 মার্কের জন্য পড়ে যায়, ইনশাআল্লাহ একদম মিনিমাম 80% প্লাস কমন পাবে। একদম মিনিমাম 80% প্লাস। বাকি 80% বলবো যে কম হয়ে যায়, একদম 80 থেকে 90% ইনশাআল্লাহ নিশ্চিত কমন পাবে যারা এই 3টা পার্ট শেষ করবে সুন্দর মতো। তাহলে প্রথমে কি বললাম? বিপিএসসি এর বিগত সালের মিনিমাম 100 প্রশ্ন কি ইঞ্জিনিয়ারিং সেক্টরের মিনিমাম কতগুলো প্রশ্ন? 100 প্রশ্ন সমাধান করা। সো এইগুলো আমরা খুব দ্রুত সমাধান করে ফেলবো এই 3টা ক্যাটাগরি। এখন এই 3টা ক্যাটাগরির প্রশ্ন বা কি বলে বইগুলো আমরা কোথায় পাবো? এই 3টা ক্যাটাগরি, এই যে প্রফেসর ডাইজেস্ট, যেটাকে আমরা মূল বই বলি, যারা এই বইটা এতদিন পড়ছেন, এইটা কেউ যদি এমপি3 পড়েন, এমপি3 যে পড়ছেন, এটা মূল বই, কোনো টেনশন নাই।
আচ্ছা, এটা গেল মূল বই। বাকি এই বইটা ওভারঅল সবার একদম পড়তে হবে, কমন। এইখানে এই যে আপনি বললাম যে ইঞ্জিনিয়ারিং সেক্টরের 100 প্রশ্ন, এইখানে আপনারা এইটা পাবেন। এইখানে আপনারা পিপিএসসি এর বিগত সালের একদম সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, পাওয়ার, ইঞ্জিনিয়ারিং জগতে 2000 সাল থেকে সহজ কথা 2025 সাল ইঞ্জিনিয়ারিং এর জগতে সহকারী প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলী, ইঞ্জিনিয়ারিং সেক্টরের সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যালের যত প্রশ্ন হয়েছে নন ডিপার্টমেন্ট সব এটার মধ্যে পাবেন। সো এই 3টা ক্যাটাগরির মধ্যে এই বইটা থেকে একটা ক্যাটাগরি আপনার কভার হয়ে যাবে। আর বিসিএস প্রশ্ন ব্যাংকটা এইটা পড়লে আরেকটা ক্যাটাগরি কভার হয়ে যাবে, প্রফেসর ডাইজেস্ট পড়লে আরেকটা ক্যাটাগরি। 3টা ক্যাটাগরির জন্য আমি সাধারণত 3টা বই রেফার করি। এরপরে প্রফেসর ডাইজেস্ট, বিসিএস প্রশ্ন ব্যাংকটা আমি বলবো বাজারে একটা প্রশ্ন ব্যাংক পাওয়া যায় বিসিএস এর শর্ট টেকনিক প্রকাশনী, শর্ট টেকনিক প্রকাশনী যেটাকে আমি পড়তাম। এইটা কিনলে আপনার একটা সুবিধা আছে, সেটা হচ্ছে বাংলাদেশ বিষয় পাঠ আলাদা, বিসিএস এর প্রশ্ন 10 থেকে 45তম বিসিএস এর শুধু বাংলাদেশ বিষয় যা আছে তা আলাদা করা, ইংরেজি আলাদা করা, সাহিত্য আলাদা করা। তো ওই পাঠগুলো আলাদা থাকলে যেটা সুবিধা হয়, কিছু পাঠ আছে যেটা আপনার পড়তে হবে না, যেমন মনে করেন মানসিক দক্ষতা, ভূগোল, এরকম কিছু পার্ট আছে যেগুলো আপনার পড়তে হবে না। কিন্তু যখন আপনি 200 মার্কের এমসিকিউ পড়েন বিসিএস, তখন সবকিছুই আপনাকে পড়তে হয়। আপনি বুঝেন না যে এটা কি ভূগোল নাকি এটা মানসিক দক্ষতা, এটা বোঝান আমাদের অপশন। আমরা কি করি 200ই সমাধান করি। তো আপনি যখন পার্ট পার্ট পড়বেন তখন আপনার যে বিপিএসসি সিলেবাস যেটা দিছে আমাদেরকে, বাংলাদেশ বিষয় আন্তর্জাতিক, বাংলা দ্বিতীয় সাহিত্য, ইংরেজি, বিজ্ঞান, রসায়ন এবং হচ্ছে জেনারেল ম্যাথ, এই 7টা পার্ট পড়লেই আপনার হবে। বাকিগুলো বিসিএস প্রশ্নের বাকি পার্টগুলো আপনাকে কি করতে হবে না, পড়তে হবে না। ঠিক আছে? তাহলে আমি যে 3টা বই বললাম, পিপিএসসি বুলেটিন, আরসিসি, বিসিএস প্রশ্ন ব্যাংক, শর্ট টেকনিক প্রকাশনী, এখন যারা প্রফেসরের শর্ট টেকনিক কিনছেন নতুন করে কেনার দরকার নেই, ওইটাই পড়েন। এখন 31 দিন সময় আছে, নতুন বই কেনার দরকার নেই। আর প্রফেসরের ডাইজেস্ট যে বইগুলো সারা বছর আমি বলে আসছি সেইগুলোর কথাই বলতেছি, নতুন কিছু বলি নাই। তাহলে এটা চলে গেল। আচ্ছা, এখন আপনাদের এটা একটু বলে তারপরে 7 নাম্বার পদে যাচ্ছি। এই যে এই পার্টটা একটু বলে যাই। ফিজিক্স 13, রসায়ন 13, গণিত 14। এখন এইগুলা ভাই আমাদের প্রথম কথা যে ভাই আমাদের কি ডিপার্টমেন্টে তাহলে এমসিকিউ থাকবে না? উত্তর হচ্ছে না, ডিপার্টমেন্টে কোনো এমসিকিউ থাকবে না। সবারই এই একই সিলেবাসে, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল সবারই একই সিলেবাসে পরীক্ষা হবে। 4টা সেট থাকবে, সেট অনুযায়ী সবার প্রশ্নগুলা আলাদা হয়ে যাবে। সো এইগুলাতে কিভাবে আমরা ভালো করতে পারি, তো এটার জন্য আমি একদম শর্টকাট একটা রাস্তা বলি। ওই যে শর্টকাট রাস্তা হচ্ছে বিসিএস কোশ্চেন ব্যাংকের ভিতরে, বিসিএস কোশ্চেন ব্যাংকের ভিতরে ফিজিক্স, রসায়ন, গণিত, এখান থেকে যে পার্ট গুলো আপনার আসছে সেগুলো আপনার সমাধান করে ফেলা। এগুলো যদি সমাধান করে ফেলেন তাহলে 50 থেকে 60% আপনার কভার হয়ে যাবে। ওই বিসিএস প্রশ্ন ব্যাংক থেকেই আপনি এই ফিজিক্স, কেমিস্ট্রি এবং সাধারণ গণিত একদম 50% কমন পেয়ে যাবেন। খুবই সহজ, একদম সহজ। যারা ভয় পাচ্ছেন, এখন এই যে বললাম, আপনারা যারা দুর্বল ছাত্র অথবা পড়াশোনা নিয়ে একটু ঘাটাঘাটি একটু কম করেন, সাধারণত গাজীপুরের ছেলেরা সারাদিন বই নিয়ে বসে থাকে, পড়াশোনা নিয়ে ঘাটাঘাটি করে, তো তারা অনেক কিছু করে। কিন্তু যারা একটু কম প্রস্তুতি তাদের জন্যই কিন্তু আমি বললাম। ভাই একটা কথা, আমি কিন্তু যে প্রফেসরের ডাইজেস্ট বই, আমি এই বই এত পরিমাণ রেফার করি, অনেকে মনে করে এটা মানে আমার লিখিত বই। না রে ভাই, এটা আমার লিখিত বই না, এটা প্রফেসর প্রকাশনীর বই। আবার অনেকে মনে করে ভাই প্রফেসরের বই মানে ভাই আমার বই না। অনেক ছেলে মেলে ভাই বলে ভাই আপনার আরসিসি বইয়ের সাথে কি প্রফেসর বইটাকে পুরস্কার দেওয়া যায় না? কিন্তু একদম এই যে আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, প্রফেসরের একটা বই আজ পর্যন্ত আমি সৌজন্য কপিও পাই নাই, অথচ আমি হাজার হাজার বই প্রফেসর প্রকাশনী সেল করে দিই। তো কথাটা এই জন্য বলতেছি, এই যে ফিজিক্স, কেমিস্ট্রি, গণিত, এখন কথা হচ্ছে ভাইয়া এইগুলো আমরা বিসিএস প্রশ্ন ব্যাংকে বুঝবো কিভাবে? অনেকে বুঝেন না। এই জন্যই বললাম যে বাজারে বিসিএস এর শর্ট টেকনিক প্রকাশনী, শর্ট টেকনিক প্রকাশনীর বিসিএস একটা প্রশ্ন ব্যাংক পাওয়া যায় বাজারে। ওইটার মধ্যে বিসিএস এর প্রশ্নগুলোই সাবজেক্ট ভিত্তিক আলাদা। যেমন বিসিএস প্রশ্ন ব্যাংকে বাংলাদেশ বিষয়ে 10 থেকে 45তম বাংলাদেশ বিষয়গুলো আলাদা, 10 থেকে 45 ইংরেজি আলাদা, 10 থেকে 45 পদার্থ আলাদা, 10 থেকে 45 কেমিস্ট্রি আলাদা, 10 থেকে 45 গণিত আলাদা। তো ওইখান থেকে পড়লে আপনাদের সুবিধা হবে, এটা আপনাদের বোঝার সুবিধার জন্য। এটা নীল খেতে পাবেন, ডুয়েট গেটে পাবেন। এটা আমাদের, এটা আমি বলি কেন, মানে আমি বিসিএস প্রশ্ন ব্যাংক যেটা আছে, আমি প্রফেসরেরটা কখনো পড়ি নাই কেন, আমার কাছে লাগতো, মানে আমার কাছে মনে হইতো যে 200 মার্কের এমসিকিউ প্রফেসরের কি বলে 200 মার্ক, তো আমার সবগুলো তো এমসিকিউ পড়ার দরকার নেই, কারণ আমাদের 10ম গ্রেডে এমন কিছু সাবজেক্ট আছে যেগুলো আমার আসলে বিসিএস এর লাগে না।
যেমন ধরেন ইংরেজি সাহিত্যটা মানে খুবই কম আসে, আমাদের একটা দুইটা ইংরেজি সাহিত্য আছে, কিন্তু বিসিএস এর তো ইংরেজি সাহিত্য পার্টটা অনেক বড়, এগুলো মনে রাখা সম্ভব না। তার জন্য আমি কি করতাম, শর্ট টেকনিক প্রকাশনীটা কিনতাম, কিনে যে পার্টগুলো যে পরীক্ষার জন্য দরকার আমি সেই পার্টটা পড়ে ফেলতাম। তা আমার রিভাইজ দিতেও সহজ হইতো। আর রিভিশনের সিস্টেমটা কিন্তু আমি দেখাই, যে পার্টটা যে একটা এমসিকিউ পারেন এটার পাশে আপনি ওকে লিখেন, 2 নাম্বারটা পারেন না এটা আপনি রিড লিখেন, তাহলে সেকেন্ড টাইম যখন রিভাইজ দিবেন ওকে গুলা পড়ার দরকার নেই, শুধু রিড গুলা অথবা আপনাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট গুলো যেগুলো মার্ক করবেন এগুলা পড়েন। এইভাবে 2টা রিভাইজ দিলে দেখবেন যে যদি এখানে 5000 এমসিকিউ থাকে প্রথমবারেই দেখবেন যে 2000 ক্লোজ হয়ে গেছে, সেকেন্ড টাইম রিভিশনের সময় 2000 বাদ শুধু 3000 পড়লে আরো 2000 ক্লোজ হয়ে যাবে, তাহলে শুধু 1000 এমসিকিউ রিভাইজ দিলে হচ্ছে। এইভাবে পড়াটা আগাইতে হবে। তাহলে এখানে বললাম যে 50 থেকে 60%। এখন কথা ভাইয়া বাকিটা কোথা থেকে আমরা কভার করব? বাকিটা হচ্ছে এই যে আমি বললাম যারা প্রফেসরের ডাইজেস্ট বই কিনছেন অথবা এশিওরেন্সের ডাইজেস্ট কিনছেন অথবা গাজী মিজানের ডাইজেস্ট কিনছেন, তো যে ডাইজেস্ট বই কিনছেন ওই ডাইজেস্ট বইয়ের ভিতরে ম্যাথের একটা ম্যাথ পার্টটা তো সব বইয়ের ভিতরে আছে, তো ওখান থেকে পড়ে ফেলবেন, হয়ে যাবে। তাহলে কেমিস্ট্রি আর হলো ফিজিক্স, তাহলে এইটার জন্য কি করব, এইটা প্রফেসর ডাইজেস্ট বইয়ের ভিতরে কেমিস্ট্রি এবং ফিজিক্স পার্ট আছে, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। এখন যাদের কাছে ডাইজেস্ট বই নাই, যারা সিরিজ বই পড়ছেন MP3 বা অগ্রদূতের সিরিজ বই পড়ছেন, তাদের তো বইয়ের ভিতরে যেমন আপনি অগ্রদূতের সিরিজ কিনছেন বাংলা দ্বিতীয়, এখন বাংলা দ্বিতীয়ের ভিতরে তো পদার্থ রসায়ন নাই, তারা বাজার থেকে এই সাধারণ বিজ্ঞান পার্টের প্রফেসরের বই পাওয়া যায় 220 থেকে 30 টাকা, ওই পার্টটা শুধু কিনেন, একটা পার্ট, ওইখানে আপনি ফিজিক্স এবং কেমিস্ট্রি পার্টটা পাবেন, ওইটা কভার করে ফেললেই আপনার 100% কভার হয়ে যাবে। তাহলে আমি প্রিলি সম্পর্কে কি আপনাকে একদম 100% ধারণা দিতে পারছি, কোথা থেকে কতটুকু পড়লে কতটুকু কমন পড়বে একদম আমি বলে দিলাম। আমি আবারও বলতেছি ভাই, আমি যে কথাগুলো বলতেছি এগুলো পরীক্ষার হলে মিলাই নিয়ে, এই যে আমি কি বলছি প্রথমে এখানে নন ডিপার্টমেন্ট 60 মার্ক, এই 60 মার্কের মধ্যে এই যে বললাম বিগত সালের বিপিএসসি, এইটা যদি আপনি কেউ সমাধান করেন বিগত সালের বিপিএসসির 100 প্রশ্ন, এইখানে সে 30% প্লাস কমন পাবে। এইখান থেকে কেউ যদি বিসিএস এর প্রশ্নগুলো সমাধান করেন এইখানে সে 30% প্লাস কমন পাবে। 30% কিন্তু বলতেছে আমি, আবার এটা ভুল বুঝেন না, যেমন এটা মানে 60 এর যদি আপনি 3 ভাগ করেন তাহলে দেখা যাবে এই বিগত সালের বিপিএসসির 100 প্রশ্ন যদি সমাধান করেন এখানে 20 প্লাস কমন পাবেন, 60 এর মধ্যে এখানে 20 প্লাস কমন পাবেন, বিসিএস প্রশ্ন ব্যাংক এখানে 20 প্লাস কমন পাবেন। আর কিছু নতুনত্ব প্রশ্ন আসবে যেগুলো কোনো বিপিএসসির বিগত সালেও আসে নাই, বিসিএস প্রশ্ন ব্যাংকেও আসে নাই। ভাই বিপিএসসি যে প্রশ্নগুলো করে আমাদের বিপিএসসি বিগত সালটাও পড়তেছেন, বিসিএস এর প্রশ্ন তো বিপিএসসি করে তাদেরটাও পড়ে ফেলতেছেন, তাহলে এই দুইটাই কিন্তু আপনার টেস্ট পেপার। তো এইখান থেকেই আপনি কি বললাম, আপনি 60 এর মধ্যে মোটামুটি দেখা যাবে যে 40 প্লাস মাইনাস কমন পাওয়া যাবেন। এরপরে নতুন প্রতি বছরই কিছু আসে, যেটা ওই যে মেইন বই প্রফেসর ডাইজেস্ট বা এমপিতে যেগুলো পড়তেছেন নতুন যে পার্টগুলো আসবে সেখান থেকে 20 প্লাস মাইনাস কমন পাবেন। তাহলে আমি কিন্তু বলেই দিলাম একদম এগুলো পরীক্ষা হওয়ার পরে মিলাই নেবেন যে ভাই যে কথাগুলো বলতেছে। এখন আপনারা বলেন ভাইয়া কমন পড়েন, আরে ভাই তুমি শুধু প্রফেসরের ডাইজেস্ট বই পড়ে গেছো, কমন পড়বে, কিন্তু ওই যে একটা আছে যে আশানুরূপ কমনটা পাবা না। কারণ যারা প্রশ্ন করে খুবই ইন্টেলিজেন্ট, যারা বিপিএসসি তে ভাইবা দিছে তারা জানে যে স্যাররা কি পরিমাণ ইন্টেলিজেন্ট। মানে তোমার বাসা কোথায়? ময়মনসিংহ। আচ্ছা ময়মনসিংহের 1974 সালে একজন মন্ত্রী ছিল না, ওনার বাড়িতে কিন্তু আমি গেছি, ওনার বাড়ি যেন কোথায়, মানে এত ইন্টেলিজেন্ট। কারণ ওনারা তো সবাই বিসিএস দেওয়া ভাই, ওনারা কিন্তু মানে এই মানে কি বলে প্রশ্ন আউটের যুগের বিসিএস না। এখন যারা বিপিএসসি তে আছে তারা কিন্তু ওই যে কি বলে বিসিএস যখন পড়াশোনা করে মানুষ বিসি হয়েছে সেই যুগের বিসিএস। সো আপনারা যখন যারা প্রশ্ন করে তাদেরকে কিন্তু আপনাকে স্বীকার করতে হবে তারা খুবই ইন্টেলিজেন্ট। সো আপনাকে এইরকম একটা প্রস্তুতি নিয়ে যাইতে হবে। তাহলে এই 3টা ক্যাটাগরিতে ভাই এই পার্টটা পড়েন, এই 60 মার্কের প্রস্তুতি নেন। বাকি ফিজিক্স কেমিস্ট্রির জন্য কয়ভাবে প্রস্তুতি নিতে বললাম? অনলি 2 ভাবে প্রস্তুতি নেবেন। একটা হচ্ছে কি বললাম, একটা বলছি যে বিসিএস প্রশ্ন ব্যাংক থেকে এই 3টা পার্ট আপনি শেষ করবেন, ফিজিক্স কেমিস্ট্রি গণিত। আর একটা পার্ট কি বলছি, একটা বই কিনবেন, যাদের কাছে প্রফেসরের ডাইজেস্ট আছে তাদের কাছে এই পার্টগুলো ভিতরে আছে, আর যাদের কাছে নাই তারা কি করবে, তারা ওই যে প্রফেসরের একটা বিজ্ঞান বই আছে লাইব্রেরিতে যে নিজে দেখে, এটা বিভিন্ন প্রকাশনীর আছে, তবে প্রফেসরের বইগুলো সবচেয়ে ভালো এই জন্য। তো ওখান থেকে প্রফেসরের বিজ্ঞান পার্টটা কেনার পরে ফিজিক্স এবং কেমিস্ট্রিটা ক্লোজ করে ফেলেন। একদম ক্লিয়ার, 100 মার্কের প্রস্তুতি আপনার ওভারঅল কমপ্লিট। আমি যেভাবে বললাম এইভাবে পড়াশোনা করেন। আমি তো বললাম
এখানে 100 মার্কের মধ্যে আমি যেই ধারণাটা দিয়েছি, এখানে বিপিএসসির প্রশ্ন যদি সহজ করে 90% প্লাস কমন পাবেন এই সাজেশন থেকে, যদি প্রশ্ন কঠিনও করে 80% প্লাস কমন পাবেন। এখন আপনি বলতে পারেন ভাই এত ওভার কনফিডেন্স কিভাবে? ভাই বিগত 20 বছরের ধরেন এই যে এখন ওভার কনফিডেন্স কিভাবে আপনাদেরকে, তো মাঝে মাঝে ধরেন এই যে বিপিএসসি বুলেটিন বই লিখছি বা এই বইটা নিয়ে যে 1-1.5 বছর কাজ করছি, 2000 থেকে 2025 সাল যত প্রশ্ন আসছে ইঞ্জিনিয়ারিং সেক্টরে বিপিএসসি, তো এগুলো তো ঘাটাঘাটি করছি, একটা একটা করে প্রশ্ন সংগ্রহ করা, সমাধান করা, এগুলার বানান ঠিক করা, উত্তর ঠিক করা, নোট অ্যাড করা, মানে কি বলে জেনারেল ম্যাথের সমস্যাগুলা সমাধান করা, তো এগুলো তো ঘাটাঘাটি করছি, তো কনফিডেন্সটা এই থেকে আসে। সো আমি যেভাবে দায়িত্ব নিয়ে বলবো সেটা আমি বুঝে শুনে বলি, যেহেতু আমার এই সম্পর্কে আলহামদুলিল্লাহ একটা ভালো ধারণা আছে। সো এটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে যে ভাই এই 100 মার্কের প্রস্তুতিটা কিভাবে নিব, কোন জায়গা থেকে পড়বো, কোন বই পড়বো, সেটা সহ বলে দিলাম। এটা নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারেন। এখন আসি আপনাদের কি বলে ওই যে ওই পার্টটা নিয়ে আসি, 7 নাম্বার পদটা নিয়ে। 7 নাম্বার পদ যেটা আপনাদের সমস্যা হচ্ছে, আচ্ছা এই যে 7 নাম্বার পদ লুকাইস না। আচ্ছা প্রথমে হচ্ছে একটু বড় করি। স্মার্ট বোর্ড কেনার পরে আপনাদের সুবিধা হয়েছে, আমার জন্য কষ্ট হয়েছে। কষ্ট বলতে ভাই দাঁড়ায়া ঘাইম্যা ক্লাস টাস নেওয়া লাগে, খুবই কষ্ট। আচ্ছা দেখেন এখানে এটার তো মানে কি বলে, এটার তো আমার কাছে কোনো সফট কপি ছিল না, ওয়ার্ড ফাইল ছিল না। ওয়ার্ড ফাইল থাকলে নিজের মতো সাজায় নিতাম, পিডিএফটাই বড় করছি। লেখাগুলো হয়তো ঝাপসা দেখা যেতে পারে, আমি একটু পড়ি। হ্যাঁ আমি একটু পড়ি। হ্যাঁ ভাই জিয়াউল ভাই, আমি তো বললাম MP3 প্রফেসরের ডাইজেস্ট যে কোনো বই থেকে সাধারণ বিজ্ঞান এবং রসায়নটা করেন, যে কোনো বই থেকে। আমি তো বললাম যে বিজ্ঞান এবং সাধারণ রসায়ন খুবই সহজ প্রশ্ন হবে, খুবই সহজ। বিসিএস প্রশ্ন ব্যাংকেরটা শুধু বিজ্ঞান এবং রসায়ন পাঠটা পড়েন, MP3 থাকলে MP3 থেকে বিজ্ঞান এবং রসায়ন পড়েন, প্রফেসর থাকলে প্রফেসর থেকে পড়েন। আর বাকি যে আমাদের আরসিসি বিপিএসসি বুলেটিন বইয়ের কথা বললাম, এখানেও তো আপনার বিগত সালের যে 100 প্রশ্ন আপনি সমাধান করবেন, এখানে তো আপনি ম্যাক্সিমাম আপনার যে প্রশ্নগুলো প্রতি বছরেই। আর একটা কথা লিখে রাখেন, এটা যে একদম টেবিলের সামনে লিখে রাখেন, বিপিএসসি সব সময় মানে ওল্ড ভার্সনের প্রশ্ন করে, আপডেট কোনো প্রশ্ন করে না, মানে খুবই কম। 100 মার্কের যদি প্রশ্ন হয় দেখবেন যে বিপিএসসি প্রশ্ন করছে, মানে আপডেট কোনো প্রশ্ন তারা করে না, ওল্ড ভার্সনের প্রশ্ন করে। সো এটা নিয়ে টেনশন নেওয়ার কোনো কারণ নাই। বিগত সালে যে প্রশ্নগুলো আসছে দেখবেন যে এইগুলাই বারবার। আর যদি কপাল ভালো থাকে, ওই যে বললাম আরসিসি বুলেটিন এবং বিসিএস প্রশ্ন ব্যাংক, এই দুইটা যারা সমাধান করতেছেন, এমনও কপাল ভালো থাকলে ওই যে বিজ্ঞান এবং কেমিস্ট্রি ওইগুলা থেকেই আপনি 80% কমন পেয়ে যাবেন ইনশাল্লাহ, ওগুলো থেকেই কমন পেয়ে যাবেন। এটা বিশ্বাস না হলে বিগত সালে বিসিএস প্রশ্ন ব্যাংকগুলো যখন পড়েন দেখেন, যখন আপনি অন্তত 15 থেকে 20টা বিসিএস এর প্রশ্ন পড়ে ফেলেন, তখন সামনের দিকে গেলে শুধু মনে হয় আরে এটা তো পড়ে আসছে, আরে এটা তো পড়ে আসে। বিসিএস হলো আমাদের দেশের সর্বোচ্চ গ্রেডের কি বলে সর্বোচ্চ সম্মানের পরীক্ষা, বাকি সর্বোচ্চ গ্রেডের পরীক্ষা। ওইখানে যদি রিপিট হইতে পারে, তো আমাদের প্রশ্ন রিপিট হওয়া তো আহামরি কিছু না। আচ্ছা এখন এটা পড়ি যাদের সমস্যা ছিল, আমি একটু পড়ি। এখানে লেখাটা ঝাপসা দেখা যাচ্ছে। আবেদনকারী প্রার্থীদের আচ্ছা এখানে কি বলছে, আবেদনকারী প্রার্থীদের বাছাই পরীক্ষার পূর্বে অনলাইনে 29 মে, একটু ওয়েট, কি লিখছে 29 মে 2025 থেকে 15 জুন তারিখের মধ্যে নিম্নলিখিত তথ্যাবলী প্রদান করতে হবে। আচ্ছা এখানে ক নাম্বারে যে বিষয়টা বলছে, এটা নিয়ে আমি আগে একটু ধারণা দিই। একদম এক্সাক্ট
এখানে বলছে এক বা একাধিক পদে আবেদনকারী প্রার্থী একই তারিখে অনুষ্ঠানের বাছাই পরীক্ষার কোন পদের এবং কোন রেজিস্ট্রেশনের নম্বরের বিপরীতে পরীক্ষা অংশগ্রহণ করবে এবং একাধিক পদে আবেদনকারী প্রার্থীরা পদের পছন্দমতো পছন্দক্রম প্রদান করবেন, এই পছন্দক্রম কোনোভাবেই পরিবর্তনযোগ্য নয়। আচ্ছা, প্রথম কথা বলি, একদম সহজ ভাবে আপনি বুঝাই দেই। যারা একাধিক পদ মানে 2টা 3টা 4টা 5টা পদে আবেদন করছেন, তারা 29 থেকে 15 জুন এই তারিখের মধ্যে বিপিএসসির ওয়েবসাইটে গেলেই আপনাদেরকে এই তালিকা বাছাই করার জন্য তারা একটা লিংক প্রোভাইড করবে। যারা এই যে এখানে তো দেওয়া আছে লিংক, তো এগুলো নিয়েও টেনশন করার কোনো কারণ নেই, কারণ 29 তারিখের পরে বিশেষ করে আমি নিজে দরকার পড়লে বিষয়টা বোঝাই দিব, এটা নিয়ে একটা ভিডিও বানাবো। প্রাথমিক ধারণা হচ্ছে যারা 5টা 6টাতে আবেদন করছেন বা একের অধিক আবেদন করছেন, তাদেরকে প্রথমে যে বিষয়টা আমি বলবো পছন্দক্রম বাছাই করতে হবে। মানে কোন জায়গাটা আপনি জব করতে আপনার প্রথম পছন্দ, তাহলে এইভাবে পছন্দক্রম দিবেন যে এইখানে আমার প্রথম যতগুলাতে আবেদন করছেন তাদের পছন্দক্রম আপনি বাছাই করবেন 3 4 5 এইভাবে যে জয়টাতে আবেদন করছেন সেই আবেদনের কপিগুলো সংগ্রহ করে পছন্দক্রম বাছাই করতে হবে। আচ্ছা, এই পছন্দক্রম বাছাই করলেন, এইটা আপনার কখন কাজে আসবে? এটা হলো ভাইবার পরে যখন আপনার চাকরি হবে তখন কাজে আসবে, তখন আপনার পছন্দক্রমটা কাজে আসবে। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে আপনি আবেদন করছেন 5টাতে, যদি একটাই পাস করেন, সবচেয়ে ভালো খবর যেটা রেলের পরীক্ষায়, এটা ভালো একদিকে ভালো একদিকে মন্দ, যদি আপনি একটাতে পাস করেন তাহলে যতগুলাতে আবেদন করছেন সবগুলাতে আপনাকে পাস হয়ে যাবেন। এইটা এখন ব্যাপারটাকে আসলে তাই, তবে ম্যাক্সিমাম তাই হবে যদি আপনার পরীক্ষাটা ভালো হয়। এটার জন্য একটু বিস্তারিত আমার একটু বলা দরকার, নাহলে আপনারা বুঝবেন না। এটার জন্য একটু বিস্তারিত বলি। যেমন করিম একজন ব্যক্তি, সে আবেদন করছে 4টাতে, তো 4টাতে আবেদন করার পরে সে পরীক্ষা দিতেছে কয়টা? এক্সাম দিতেছে একটা। এখন একটা যে এক্সাম দিল, ভালো মতো বুঝেন, এই যে সে একটা এক্সাম দিল, মনে করেন লাইক দ্যাট এক্সাম্পল, আমি এই অথবা লেট ধরেন সে 100 মার্কের প্রিলির মধ্যে সে পাইলো 55 মার্ক, সে 55 মার্ক পাইলো। আমার কথা বুঝার চেষ্টা করেন একটু। তো এইখানে যখন তার প্রিলির রেজাল্ট দিবে, যেমন সে এই যে প্রথম দ্বিতীয় তৃতীয় 4টাতে আবেদন করছিল, প্রথমটার মধ্যে মনে করেন যে কাটমার্ক দরকার 50, তাহলে সে পাইছে কত? 55, তাহলে প্রথম পরীক্ষায় ওকে পাস। দ্বিতীয়টার মধ্যে এই ব্যক্তি কাটমার্ক দরকার হচ্ছে মনে করেন যে 60, কিন্তু সে পাইছে 55, তার মানে দ্বিতীয়টার মধ্যে সে ফেল। তৃতীয়টার মধ্যে মনে করেন যে কাটমার্ক দরকার 52, সে পাইছে 55, তার মানে এটার মধ্যে সে পাস। চতুর্থটার মধ্যে কাটমার্ক দরকার 45, এখানেও সে পাইছে 55, তার মানে এখানেও পাস। তো যখন এটা রেজাল্ট দিবে, তখন যতগুলা পদে আপনি আবেদন করছেন ততগুলা পদের রেজাল্ট দিবে, তখন সবগুলা পদে যায় আপনার রোল নাম্বার খুঁজতে হবে। তো যেগুলাতে খুঁজবেন সবগুলাতে আপনি কি আপনার রোল নাম্বার খুঁজবেন প্রথমে, যেদিন আপনার প্রিলি রেজাল্ট দিবে। তো এইভাবে তো আপনি 5টা নির্ভর করবে কিসের উপরে? কাটমার্কের উপরে। এই কাটমার্কটা একটা সময় ছিল না, একটা সময় বিপিএসসি তে 40 প্লাস পাইলেই টিকতো, কিন্তু এইটা এখন আর নাই। জুনিয়র ইন্সট্রাক্টর পরীক্ষার পর থেকে আমরা দেখতেছি এটা সাধারণত হয় না, এখন এটা কাটমার্কে চলে আসে। যেমন তারা যদি মনে করে যে একটা পদের জন্য 2000 ছেলে মেয়ে টিকাবে, তাহলে প্রথম ব্যক্তি যদি 80 পায়, 2000 নম্বরে যে মেধা তালিকা আছে সে যদি 50 পায়, তার মানে কাটমার্ক হইতেছে 50, মানে সর্বশেষ ব্যক্তির নাম্বারটাই কাটমার্ক। তো এই 50-এর মধ্যে আপনি পাইছেন 55, তাহলে পাস। তাহলে কি বললাম, যতগুলো রেলের পদে আবেদন করছিলেন অথবা যতগুলো সার্কুলার ছিল প্রত্যেকটার জন্য আলাদাভাবে রেজাল্ট দিবে, প্রতিটাতেই আপনার যে রোল নাম্বার খুঁজতে হবে। আমি কি বুঝাইতে পারছি ভাই? একদম ক্লিয়ার? তো এইটা গেল প্রিলি। রিটার্নটা নিয়ে আজকে ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, আরেকদিন বলবো। এইটা আমি বুঝাই দিলাম যে একটা পরীক্ষা দিলে কিভাবে অনেকগুলোতে পাস করা যায়, এটা নির্ভর করবে কিসের উপরে? কাটমার্ক। এটা আমি কি বললাম আজকে শুধু প্রিলি নিয়ে, আরেকদিন রিটার্নটা নিয়ে বলবো। তাহলে এইটা দেখাই দিলাম যে আপনি একটাতে পাস করলেই সবগুলোতে পাস করবেন, ব্যাপারটা আসলে এরকম না। তবে যতগুলোতে আবেদন করছেন, যারা যত বেশি আবেদন করছেন তাদের তত বেশি পদে পাস করার চান্স আছে। এই জন্য আমি বারবার বলছিলাম যে যতগুলাতে ভাই আবেদন করা যায় ততগুলাতে আবেদন করেন। এইটা গেল একটা প্রশ্ন আপনাদের চলে গেল।
এখন হচ্ছে পরীক্ষা আসলে কি দিব। এখন মনে করেন আপনি 4টাতে আবেদন করছিলেন, কিন্তু আপনি যেই পদে পরীক্ষা দিবেন, যেমন আপনি মনে করেন যে আবেদন করছেন 4টাতে, যেই অ্যাডমিট কার্ড অথবা যেই পদের বিপরীতে আপনি পরীক্ষা দিবেন পরীক্ষার হলে, সেই রুল এবং রেজিস্ট্রেশন নাম্বারটা যেটা নিয়ে আপনি পরীক্ষার হলে যাবেন সেইটা আপনাকে এই ওয়েবসাইটে আপলোড করতে হবে। আপনি পরীক্ষায় আবেদন করছেন, কয়টা আবেদন আপনি 4টাতে আবেদন করছেন, আপনার হাতে কয়টা আবেদনের কপি? 4টাতে আবেদনের কপি। তো আপনি যেই আবেদনের কপিটা নিয়ে পরীক্ষার হলে যাবেন সেইটার পদ এবং রেজিস্ট্রেশন নাম্বারটা কি করতে হবে? এই যে বিপিএসসির ওয়েবসাইট 19 থেকে 15 বি এর মধ্যে আবেদন করতে হবে। যেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে আপনি আবেদন করবেন, এখানে 4টা রেজিস্ট্রেশন নাম্বার দিতে পারবেন না, তবে এই ক্ষেত্রে কোনো পছন্দক্রম নট ফ্যাক্ট। এই ক্ষেত্রে আপনি আমি আবারও বলতেছি, পছন্দক্রমটা কাজে আসবে কখন? যখন আপনার ভাইবার পরে যখন চাকরি হবে তখন পছন্দক্রমটা কাজে আসবে। এটা নিয়ে আরেকদিন রিটেন এবং পছন্দক্রমটা নিয়ে কথা বলবো। আজকে শুধু বললাম প্রিলিতে কিভাবে পাস করবেন আর পরীক্ষার হলের দিন কোন আবেদনের পত্রটা নিয়ে বা কোন অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবেন, যেটা আগেই আপনি 29 থেকে 15 জুনের মধ্যে আপলোড করবেন বিপিএসসির ওয়েবসাইটে। সেই অ্যাডমিট কার্ড, শুধু একটা অ্যাডমিট কার্ড নিয়ে আপনি পরীক্ষার হলে যাবেন। এখন কেউ একজন এখানে তার রেজিস্ট্রেশন নাম্বার দিছে, মনে করেন যে একজন ব্যক্তির 3টা রেজিস্ট্রেশন নাম্বার, একটা রেজিস্ট্রেশন নাম্বার 100, একটা রেজিস্ট্রেশন নাম্বার 200, একটা রেজিস্ট্রেশন নাম্বার 300। মনে করেন যে সে 4টাতে আবেদন করছে, একটা রেজিস্ট্রেশন নাম্বার 4টা। তো সে কি করলো, এই 29 থেকে 15 জুনের মধ্যে রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে আপলোড করলো, যে এখানে সে তার 200 নাম্বার যে রেজিস্ট্রেশনটা সেটা দিয়ে সে পরীক্ষা দেবে। কিন্তু সে পরীক্ষার হলে এডমিট কার্ড নিয়ে গেছে এটা 300 নঙের, তার মানে সে পরীক্ষা দিতে পারবে না। এটা দিয়েও দিতে পারবেন, এটা দিয়ে যেই রেজিস্ট্রেশন নাম্বারটা শুধু এখানে আপলোড করা থাকবে, সেই রেজিস্ট্রেশনের কার্ডটা বা সেই এডমিট কার্ডটা নিয়ে পরীক্ষার হলে যেতে হবে। এটা ক্লিয়ার সবাই? তাহলে 15 থেকে 19 থেকে 29 মে থেকে 15 জুন আপনি ওয়েবসাইটে কোন পদের বিপরীতে পরীক্ষা দিবেন সেই পদ এবং যেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিবেন যে আমি এই রেজিস্ট্রেশন বা এই অ্যাডমিট কার্ডের পরীক্ষা দিব, সেই অ্যাডমিট কার্ডটা নিয়ে পরীক্ষার হলে যাবেন। এটা গেলে 1 নাম্বার কথা। সেই অ্যাডমিট কার্ড দিয়ে পরীক্ষা দেওয়ার পরে যে যতগুলো পদে আবেদন করছিলেন, প্রিলির যখন রেজাল্ট দিবে বিপিএসসির ওয়েবসাইটে, তখন যতগুলো রেলের পদ আছে সবগুলো পদের রেজাল্ট দিবে। তো আপনি যতগুলো পদে আবেদন করছিলেন সবগুলো পদের রুল যাই আপনার খুঁজতে হবে, সেই রুল অনুযায়ী দেখবেন যে আপনি কতগুলো পদে টিকছেন। ঠিক আছে ভাই? তো যতগুলো পদে আপনি টিকছেন ততগুলো পদে আপনি ভাইবা দিতে পারবেন। যেমন আপনার আবেদন করা আছে 4টা, আপনি টিকছেন 3টাতে, প্রিলিতে টিকছেন 3টাতে, তার মানে আপনি 3টা রিটেন নিতে পারবেন। এখন পরবর্তীতে তারা কি 3টা রিটেন নেয় নাকি আবার সেই মানে একটা নোটিশ দিয়ে যে এরকম ভাবে একটা পরীক্ষা নেয়, সেটা এখন তো আর বলা যাচ্ছে না, এই জন্য ওইটা নিয়ে এখন কথা বলবো না। তবে এখন পর্যন্ত বলা আছে যে তারা যতগুলো পদের প্রিলিতে টিকবেন ততগুলো পদে রিটেন নিবে। তো সেটা নিলে তো খুবই ভালো। আর যদি একটা রিটার্ন নেয় সেটা পরেরটা পরে দেখা যাবে। আপাতত আজকের কথা শুধু প্রিলি নিয়ে। তো আমার মনে হয় যে এই 7 নাম্বার পদটা আমি বুঝাইতে পারছি। 7 নাম্বার পদের সারমর্ম হচ্ছে, আমি যেই পদ এবং রেজিস্ট্রেশন নাম্বার আপলোড করব সেই পদ এবং রেজিস্ট্রেশন নাম্বারের অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষার হলে যেয়ে পরীক্ষা দিব। দেওয়ার পরে আমি যতগুলোতে আবেদন করছিলাম সেই কাটমার্ক অনুযায়ী আমার রুল আসবে, সবগুলোতে যে আমার রুল খুঁজবো, যতগুলাতে আমি পাস করব ততগুলা রিটার্ন দিতে পারবো। এখন আমি যদি 3টা পাস করি 3টা রিটার্ন দিতে পারবো। এরপরে যদি বিপিএসসি আবার নতুন নোটিশ দেয় যে 3টা রিটার্ন তারা নিবে না, একটা রিটার্ন নিবে, তখন একটা দেখা যাবে। ঠিক আছে ভাই? পড়াশোনা করেন। আমার পক্ষ থেকে যতটুকু ইনফরমেশন দেওয়ার দরকার ছিল আমি চেষ্টা করছি আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য। আর আমার ফেসবুক আইডিতে ফলো দিয়ে রাখেন। কোনো ইনফরমেশন জানার থাকলে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপ আছে, ইঞ্জিনিয়ার্স জব কেয়ার আমাদের ফেসবুক গ্রুপ উইথ আরসিসি বুক, ইঞ্জিনিয়ার্স জব কেয়ার উইথ আরসিসি বুক, অথবা আমাদের আরসিসি বইয়ের নামে গ্রুপ আছে, সিভিল ইঞ্জিনিয়ারিং রিটেন অ্যানালাইসিস, সিভিল ইঞ্জিনিয়ারিং এমসিকিউ অ্যানালাইসিস, আরসিসি। যে কোনো গ্রুপে আপনার যে কোনো প্রশ্ন পোস্ট করলে আপনি উত্তর পাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, ভিডিও লম্বা করলাম না, অনেকটা লম্বা হয়ে গেছে। আমার অনেক ঝামেলা ছিল, ঝামেলার মধ্যেও আমি আজকে মাঝে মাঝে ক্লাস অফ দেই রেস্টের জন্য, যে ক্লাস নিব না, কিন্তু বাস্তবিক দেখা যায় যে ওই দিনগুলোতে আরো মনে হয় যে ক্লাসটা জরুরি। তো পড়াশোনা করেন, কোনো হেল্প লাগলে জানায়। আর প্রিলি পরীক্ষার প্রিলি রেজাল্টটা খুব দ্রুত দিয়ে দেয়, 1 মাসের মধ্যে আশা করি পেয়ে যাবেন প্রিলি রেজাল্টটা, এবং তার কিছুদিন পরেই 45 থেকে 2 মাস পরে রিটার্ন পরীক্ষা হয়। তো সেটাও আপনারা নোটিশের মাধ্যমে জানতে পারবেন। সো পড়াশোনা করেন। আর রিটার্নের জন্য আরসিসি রিটার্ন বইটা এটা ফলো করলেই হবে। যারা সিভিল ডিপার্টমেন্টের শুধু এই বইটা ফলো করলেই হবে।
দ্যাটস এনাফ ফর ইউ। আমি তো আবার বলতেছি, বিপিএসসি রিটেনের জন্য এই একটা বই যথেষ্ট। এখান থেকে 90% প্লাস কমন পাবেন, চ্যালেঞ্জ করলাম ইনশাল্লাহ। এই বইটা থেকে সিভিল ডিপার্টমেন্ট কমন পাবেন। আর যারা নন ডিপার্টমেন্টের জন্য পানি উন্নয়ন বোর্ড এবং ডিএনসিসি এবং ওয়াসার প্রস্তুতি দিচ্ছেন, ননের জন্য এই বইটা ফলো করেন। ডাইজেস্ট তো আপনি পড়তেছেন, বিপিএসসির জন্য বিপিএসসি বুলেটিন, পানি উন্নয়ন বোর্ড, ওয়াসার, ডিএনসিসির জন্য এই বইটা ফলো করেন। আর যারা আমাদের বেচে ক্লাস করবেন, 999 টাকা কোর্স, সিভিল ডিপার্টমেন্টের ক্লাস, জব যতদিন না হবে, 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, যতদিন চাকরি না হবে, 999 টাকা দিয়ে ক্লাস করতে পারবেন। যারা ক্লাস করতে আগ্রহী আমার সাথে কথা বলেন। আমাদের একটা বেচ আগামীকালকে শুরু হবে, 999 টাকা দিয়ে ডিপার্টমেন্ট ক্লাস, চাকরি যতদিন না হবে ততদিন। সো এই সুযোগটা মিস করবেন না। ধন্যবাদ সবাইকে, সালাম আলাইকুম।